BSF hands over bodies of two Bangladeshis 2 days after killing them. হত্যার 2 দিন পর 2 বাংলাদেশির মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নলেজ 710। আশা করছি সকলে ভালো আছেন। আমরা বরাবরের ন্যায় আজও একটি এডিটোরিয়াল নিয়েছি, আর আজকের এডিটোরিয়ালটি আমরা সম্পূর্ণ ভেঙে ভেঙে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করব এবং এখানকার যে নতুন নতুন ওয়ার্ডস, ফ্রেজ, ইডিয়মস রয়েছে এবং স্ট্রাকচার, বিশেষ করে স্ট্রাকচারগুলো আমরা লক্ষ্য করার চেষ্টা করব। সো এই ধরনের অনুবাদের ক্লাসগুলো খুব বেশি হেল্পফুল হবে আইএলটিএস শিক্ষার্থীদের জন্য, যাদের রিডিংয়ের দুর্বলতা রয়েছে, আর যারা চাকরি খুঁজছেন, চাকরির ইন্টারভিউ দিচ্ছেন, তাদের জন্যও খুব বেশি হেল্পফুল হবে। ঠিক আছে। তাছাড়া একাডেমিক স্টুডেন্ট যারা রয়েছেন, পত্রিকা পড়া শিখতে চান, ইংরেজি শিখতে চান, তাদের জন্যও অনেক উপকারী হবে। সো যাই হোক, আমাদের হেডলাইনে যে সাবজেক্ট আজকের সেটা হচ্ছে যে বিএসএফ। ঠিক আছে, এটাকে কেউ কেউ অ্যাক্রোনিম বলেন, আবার কেউ কেউ অ্যাব্রিভিয়েশন বলেন। মানে বড় একটা ফ্রেজ, যে ফ্রেজের প্রথম ওয়ার্ড নিয়ে একটা ছোট শব্দ গঠন করা হয়, সেটাকে অ্যাক্রোনিম বা অ্যাব্রিভিয়েশন বলে। এই যে বিএসএফ, এটা বড় করেছিল যে বর্ডার সিকিউরিটি ফোর্স। ঠিক আছে, সীমান্তরক্ষী বাহিনী। এখন সীমান্তরক্ষী বাহিনী কোন দেশের সীমান্তরক্ষী বাহিনী, এটা কিন্তু নির্দেশ করছে না। প্রত্যেকটা দেশেরই কিন্তু সীমান্তরক্ষী বাহিনী আছে, সীমান্ত প্রতিরক্ষা বাহিনী আছে, কিন্তু প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদাভাবে নাম থাকে। যেমন বাংলাদেশের সীমান্ত প্রতিরক্ষা বাহিনীকে বলা হয় বিজিবি, মানে বর্ডার গার্ড বাংলাদেশ। আবার ভারতীয়দের বলা হয় বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। তাদের এখানে দেশের নামটা উল্লেখ থাকে না। সো যাই হোক, এখানে বিএসএফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সো বিএসএফ বর্ডার সীমান্তরক্ষী বা সীমান্ত প্রতিরক্ষা বাহিনী বা ভারতীয় সীমান্ত প্রতিরক্ষা বাহিনী। এই অংশটি আমাদের সাবজেক্ট। ভার্ব হচ্ছে হ্যান্ডস ওভার। হ্যান্ডস ওভারের অর্থ হচ্ছে যে হস্তান্তর করা। তাহলে কি হলো? বিএসএফ হ্যান্ডস ওভার, বিএসএফ হস্তান্তর করেছে, বিএসএফ হস্তান্তর করেছে। দেখুন, আমি কিন্তু অনুবাদ করছি যে হস্তান্তর করেছে, মানে পাস্টের অনুবাদ করছি, কিন্তু এখানে রয়েছে কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সে হ্যান্ডস ওভার। এর কারণ হচ্ছে যে রিপোর্ট লেখা হয় অবশ্যই পাস্ট ইভেন্ট নিয়ে, মানে অতীতে ঘটে গেছে সেই বিষয় সম্পর্কে রিপোর্ট লেখা হয়, কিন্তু পত্রিকার হেডলাইনের ক্ষেত্রে সবসময় প্রেজেন্ট সিম্পল টেন্স লেখা হয় যদি পাস্ট ইভেন্ট বর্ণনা করতে চান। আবার ফিউচার ইভেন্ট বর্ণনা করতে চাইলে এই ইনফিনিটিভ ব্যবহার করা হয়। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এই শুধু ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করা হয়। এই এই যে অক্সিলারি ভার্ব বা বি ভার্বগুলো ফেলে দেওয়া হয়। ঠিক আছে। সো যাই হোক, এখানে আমাদের পাস্ট ছিল হ্যান্ডেড ওভার, এরকম ছিল, কিন্তু হেডলাইন হওয়ার কারণে হ্যান্ডস ওভার লেখা হয়েছে। তাহলে কি হলো আমাদের অর্থ? বিএসএফ হ্যান্ডস ওভার, বিএসএফ হস্তান্তর করেছে। এখন কি হস্তান্তর করেছে সেটা বলা হচ্ছে যে বডিজ। বডি মানে শরীর, আক্ষরিক অর্থ শরীর, কিন্তু আরও যে অর্থ সেগুলো হয় মরদেহ, লাশ, এরকম। সো বিএসএফ হ্যান্ডস ওভার, বিএসএফ হস্তান্তর করেছে। কি হস্তান্তর করেছে? বডিজ, মরদেহ হস্তান্তর করেছে। এখন মরদেহ, কিসের মরদেহ, কার মরদেহ, সেটা কিন্তু আবার পরে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে এই বডিজকে মডিফাই করা হচ্ছে যে অফ টু বাংলাদেশিস, দুজন বাংলাদেশির। ঠিক আছে, বাংলাদেশিস মানে বাংলাদেশি বা বাংলাদেশি লোক। সো টু বাংলাদেশিস, দুজন বাংলাদেশি বা বাংলাদেশি লোকের মরদেহ হস্তান্তর করেছে। দেখুন, এখানে এই যে অফ থেকে এই বাংলাদেশির, অফ টু বাংলাদেশিস, এটা কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা এই বডি নাউনকে মডিফাই করছে। তাহলে এখানে আপনারা দেখতে পেলেন যে একটা প্রিপোজিশনাল ফ্রেজ একটা কিন্তু নাউনকে মডিফাই করতে পারে, কারণ এখানে কিন্তু নির্দেশ করছে বডিজ লাশ হস্তান্তর করলো। কেমন লাশ, কার লাশ, সেটাই কিন্তু মডিফাইড হলো কিভাবে, যে অফ টু বাংলাদেশিস, দুজন বাংলাদেশির। এখন এই যে বিএসএফ দুজন বাংলাদেশের মরদেহ হস্তান্তর করেছে, কখন হস্তান্তর করেছে সেটা পরে একটা কমা দিয়ে বলা হচ্ছে যে 2 days আফটার কিলিং দ্যাম, তাদেরকে হত্যার 2 দিন পর। এখানে একটা ভিন্ন রকম একটা ফ্রেজ রয়েছে, যারা নতুন তারা কিন্তু অবশ্যই বুঝবেন না। সো এটা একটু আমি উদাহরণ দিয়ে বোঝাতে চাই। সেটা হচ্ছে যে যদি আপনি বলেন যে আই উইল গো হোম আফটার ইউ কাম। ঠিক আছে, এখানে কি হলো যে আই উইল গো হোম আফটার ইউ কাম, তুমি আসার পরে আমি বাড়িতে যাব। আই উইল গো হোম, আমি বাড়িতে যাব, আফটার ইউ কাম, তুমি আসার পরে আমি বাড়িতে যাব, এরকম। আবার যদি বলেন যে আই উইল গো হোম আফটার 2 days, যে আফটার 2 days, আই উইল গো হোম, আমি বাড়িতে যাব, আফটার 2 days, 2 দিন পরে আমি বাড়িতে যাব, 2 দিন পর আমি বাড়িতে যাব। কিন্তু এই দুটো যদি আপনি কম্বাইন করেন যে তুমি আসার 2 দিন পর আমি বাড়িতে যাব, তাহলে স্ট্রাকচারটা হবে যে আই উইল গো হোম 2 days আফটার ইউ কাম, এরকম।
ঠিক আছে, মানে যদি আপনি আফটার বা বিফোর এই ধরনের প্রিপোজিশনের সাথে একটা সময় নির্দেশ করেন, যেমন আইল গো হোম, আমি বাড়িতে যাব, আফটার ইউ কাম, মানে একটা সময়ের সাথে নির্দেশ করছেন যে তুমি আসার পরে, একটা সময় তুমি আসার পরে, হ্যাঁ, একটা সময়ের সাথে নির্দেশ করছেন, তাহলে কি হবে, আফটারটা এই নতুন ক্লজের পূর্বে হবে। আবার যদি বলেন যে 2 দিন পরে, তাহলে কিন্তু সরাসরি প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে যাবে আফটার 2 days, 2 দিন পরে। কিন্তু বলেন যে তুমি আসার 2 দিন পরে, এটা হওয়ার 2 দিন পরে, সেটা হওয়ার 2 দিন পরে, তাহলে 2 daysটা আগে চলে আসবে, আফটারটা মাঝখানে থাকবে, আর আরেকটা যে সময় নির্দেশ করবো সেটা পরে আসবে, যে আইল গো হোম 2 days আফটার ইউ কাম, তুমি আসার 2 দিন পরে আমি বাড়িতে যাব। এখানে কিন্তু অনেকে ভুল করে থাকেন, মানে অনেকে এভাবে ব্যবহার করেন, আফটার 2 days আফটার ইউ কাম, আফটার 2 days আফটার ইউ কাম, এরকম ব্যবহার করে থাকেন, কিন্তু হবে না এরকম, জাল গো হোম 2 days আফটার ইউ কাম, এরকম একটা স্ট্রাকচার এখানে। সো কী হলো আমাদের, যে 2 days আফটার কিলিং দ্যাম, যদি এরকম থাকতো যে তাদেরকে হত্যার পর হস্তান্তর করেছে, তাহলে শুধু এরকম থাকতো যে বিএসএফ হ্যান্ডস ওভার বডিজ অফ 2 বাংলাদেশিস আফটার কিলিং দ্যাম, এরকম। আবার যদি থাকতো যে 2 দিন পরে, তাহলে কী হতো, বিএসএফ হ্যান্ডস ওভার বডিজ অফ 2 বাংলাদেশিস আফটার 2 days, এরকম থাকতো। কিন্তু বলা হচ্ছে যে তাদেরকে হত্যার 2 দিন পর, এই কারণে বলা হচ্ছে 2 days আফটার কিলিং দ্যাম, তাদেরকে হত্যার 2 দিন পরে কী করা হয়েছে, তাদেরকে হস্তান্তর করেছে। আর এখানে এই যে একটা কমা ব্যবহার করা হয়েছে, এখানে দেখুন একটা কিন্তু মনে হচ্ছে এখানে কমা না দিলেও হতো, কিন্তু তারপরেও এই কমা ব্যবহার করার কারণ কি, কমা ব্যবহার কারণ হচ্ছে যে এখানে দুটো ইনফরমেশন দেওয়া হয়েছে, যে বিএসএফ কী করেছে, 2 জন বাংলাদেশির মরদেহ হস্তান্তর করেছে, কখন করেছে, 2 দিন পরে, তাদেরকে হত্যার 2 দিন পরে। এখানে যদি এই কমাটা ব্যবহার না করা থাকতো, দেখুন এখানে যদি কমাটা না থাকতো, তাহলে কি হতো, যে বিএসএফ হ্যান্ডস ওভার 2 bodies অফ বাংলাদেশিস 2 days আফটার কিলিং দ্যাম, তাহলে এখানে একটা বাক্য পড়ার সাথে সাথেই একটা কিন্তু মেইন ফোকাস, ঠিক আছে, মেইন ইনফরমেশনটা কিন্তু আমাদের মাথায় চলে আসে। সেটা কি, যে বিএসএফ হ্যান্ডস ওভার 2 বাংলাদেশ অফ বডিজ অফ 2 বাংলাদেশিস 2 days আফটার কিলিং দ্যাম, মানে তাদেরকে হত্যার 2 দিন পরে 2 জন বাংলাদেশির মরদেহ হস্তান্তর করেছে। এখানে মূল কথাটা কি, 2 জন বাংলাদেশির মরদেহ হস্তান্তর করার বিষয়টা মূল কথা, ঠিক আছে, এটাই মূল ইনফরমেশন, এটাতেই ফোকাস হচ্ছে এখানে। কিন্তু তারা কি করেছে, এই যে প্রথমত ফোকাস করা হলো যে এই 2 জন বাংলাদেশির মরদেহ হস্তান্তর করেছে, এটাতে একটা ফোকাস তৈরি তো করলোই, তারা চাইছে যে এই তাদেরকে হস্তান্তর করেছে 2 দিন পরে করেছে, ঠিক আছে, সাথে সাথে করেনি, 2 দিন পরে করেছে, 2 দিন হয়তো লাশটা পড়েছিল, কোনোভাবে ছিল, এটাকে একটা ফোকাস করার জন্য এই জিনিসটাকে আলাদা করে দিয়েছে, যাতে করে এইটার উপর আলাদা একটা ফোকাস তৈরি হয়, এটার উপর আলাদা একটা এমফাসিস তৈরি হয়, যে 2 days আফটার কিলিং দ্যাম, তাদেরকে হত্যার 2 দিন পরে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে এখানে কমা দিয়ে এই পার্টটা আলাদা করে দিয়েছে, যাতে করে এটার প্রতি আলাদা একটা ফোকাস তৈরি হয়, এটাও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এটা যাতে বোঝা যায়, ঠিক আছে, এটার উপর আলাদা একটা এমফাসিস করার জন্য এইরকম করা হয়েছে। যদি এরকম না থাকতো, তাহলে জাস্ট এটা লেজের মতো ঝুলে থাকতো, মানে মেন ফোকাস থাকতো বডিজ অফ 2 বাংলাদেশিস, 2 জন বাংলাদেশির মরদেহ হস্তান্তর করার বিষয়, এই 2 days আফটার কিলিং দ্যাম, এটা জাস্ট এটা লেজের মতো এই পুরো মেন পার্টের সাথে জোড়ানো থাকতো, একটা লেজ এরকম হতো। কিন্তু তারা কি করছে, এটা যাতে একটু গুরুত্বপূর্ণ হয়, লেজ না, এটা একটা মেন পার্ট, এরকম একটা সেন্স তৈরি করার জন্য এখানে কমা ব্যবহার করেছে। আশা করি বুঝতে পেরেছেন, একটু হয়তো কথা বেশি বলে ফেললাম। সো যাই হোক, আমাদের সাজানোর মত হচ্ছে যে হত্যার 2 দিন পর 2 বাংলাদেশের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে ইন্ডিয়ান বর্ডার সিকিউরিটি ফোর্স BSF অন ফ্রাইডে হ্যান্ডেড ওভার দ্য বডিজ অফ 2 বাংলাদেশিস হু ওয়ার শট অ্যান্ড কিলড বাই দোজ অন ওয়েডনেসডে। সো এখানে দেখুন, এই যে বিএসএফের পুরো ফর্মটি লেখা হয়েছে, যে ইন্ডিয়ান বর্ডার সিকিউরিটি ফোর্স, ভারতীয় সীমান্ত প্রতিরক্ষা বাহিনী কি করেছে, হ্যান্ডেড ওভার মানে হস্তান্তর করেছে। এখানে মাঝখানে এই যে অন ফ্রাইডে প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে, কারণ ভার্বকে যদি প্রশ্ন করি যে কখন হস্তান্তর করেছে, বলছে যে অন ফ্রাইডে, শুক্রবারে, মানে প্রিপোজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেটা ভার্বের পূর্বে নিয়ে আসা হয়েছে। তাহলে কি হলো, এই ইন্ডিয়ান বর্ডার সিকিউরিটি ফোর্স, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, হ্যান্ডেড ওভার হচ্ছে ভার্ব, যে ভারতের সীমান্ত প্রতিরক্ষা বাহিনী BSF হ্যান্ডেড ওভার হস্তান্তর করেছে, শুক্রবারে হস্তান্তর করেছে অন ফ্রাইডে। কি হস্তান্তর করেছে, আমাদের অবজেক্ট হচ্ছে যে দ্য বডিজ, মরদেহ, কাদের মরদেহ অফ 2 বাংলাদেশিস, 2 জন বাংলাদেশির। তারপরের যে অংশ সেটা হচ্ছে যে হু ওয়ার, এখানে এই যে একটা রিলেটিভ ক্লজ যুক্ত করা হয়েছে, বা এই রিলেটিভ ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে কাজ করছে, যে হু, এই হুটা নির্দেশ করছে এই যে 2 বাংলাদেশিস, ঠিক আছে, মানে 2 জন বাংলাদেশির মরদেহ হস্তান্তর করেছে। তাদের সম্পর্কে একটা তথ্য দেওয়া হচ্ছে যে হু ওয়ার শট, তাদেরকে গুলি করা হয়েছে, অ্যান্ড কিলড, হত্যা করা হয়েছে। কীভাবে হত্যা করা হয়েছে, বাই দোজ, তাদের মাধ্যমে, অন ওয়েডনেসডে, বুধবারে। তাহলে এখানে দেখুন, এই যে হু ওয়ার শট, এখানে কিন্তু পাস্ট সিম্পল টেন্সে প্যাসিভ লেখা হয়েছে। যদি এরকম থাকতো যে হু শট, তাহলে হয়তো যারা গুলি করেছে,
বা হু কিল্ড, যারা হত্যা করেছে, কিন্তু এখানে উদ্দেশ্য যাদেরকে হত্যা করা হয়েছে, এ কারণে প্যাসিভ করা হয়েছে যে হু ওয়ার শট, যাদেরকে হত্যা করা গুলি করা হয়েছে, অ্যান্ড কিল্ড এবং হত্যা করা হয়েছে বাই দোজ, তাদের মাধ্যমে, ওই সকল লোকদের মাধ্যমে। এই দোজ দ্বারা বিএসএফ উদ্দেশ্য কোন দিন? অন ওয়েডনেসডে, বুধবারে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ শুক্রবার 2 বাংলাদেশির মরদেহ হস্তান্তর করেছে, যাদেরকে তারাই গুলি করে হত্যা করেছে বুধবারে। বুধবারটা মিসিং হয়েছে। সো যাই হোক, আমাদের পরবর্তী বাক্য হয়েছে যে তেঁতুলিয়া পুলিশ রিসিভড দ্য বডিজ ফ্রম দ্য ফাঁসি দেওয়া পুলিশ স্টেশন অফ ইন্ডিয়া দিস ইভিনিং। অফিসার ইনচার্জ অফ তেঁতুলিয়া মডেল পুলিশ স্টেশন সুজয় কুমার রয় সেট। সো খেয়াল করুন, তেঁতুলিয়া পুলিশ, এখানে তেঁতুলিয়া পুলিশ এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এই সাবজেক্টের হেডওয়ার্ডটা কি? পুলিশ। ঠিক আছে, খেয়াল করেন যে পুলিশ রিসিভড, পুলিশ গ্রহণ করেছে। এখন পুলিশ কোথাকার পুলিশ সেটাকে কিন্তু মডিফাই করার জন্য একটা প্রপার নাউন এনেছে, যে প্রপার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। যে পুলিশ কেমন পুলিশ? তেঁতুলিয়া পুলিশ, মানে তেঁতুলিয়ার পুলিশ। ঠিক আছে, তেঁতুলিয়া পুলিশ কী করেছে? রিসিভড, গ্রহণ করেছে। রিসিভ মানে গ্রহণ করা, নেয়া, আনা, এরকম। সো রিসিভড গ্রহণ করেছে। কি গ্রহণ করেছে? দ্য বডিজ, এই মরদেহ গ্রহণ করেছে। কোথা থেকে গ্রহণ করেছে? ফ্রম দ্য ফাঁসি দেওয়া পুলিশ স্টেশন। ঠিক আছে, ফাঁসি দেওয়া হয়েছে ভারতের একটা থানার নাম। ঠিক আছে, ফ্রম দ্য ফাঁসি দেওয়া পুলিশ স্টেশন। এখানে দেখুন এই যে PHAN, এখানে কিন্তু একটা এন রয়েছে। এখানে অনেকে উচ্চারণ করতে পারেন যে ফাঁসি দেওয়া, ফাঁসি দেওয়া উচ্চারণ করতে পারেন, কিন্তু এই বাংলায় যখন একটা চন্দ্রবিন্দু থাকে, সেই শব্দটাকে যদি আপনি ইংরেজিতে লেখেন, তাহলে চন্দ্রবিন্দুর পরিবর্তে একটা এন ব্যবহার করা হয়। ঠিক আছে, এই কারণেই এই যে চন্দ্রবিন্দুতে যেহেতু একটা নাসিক্য উচ্চারণ থাকে, সেই নাসিক্য উচ্চারণের জন্য এখানে এন ব্যবহার করা হয়েছে, যে ফাঁসি দেওয়া। ঠিক আছে, ফাঁসি দেওয়া পুলিশ স্টেশন। সো ফ্রম দ্য ফাঁসি দেওয়া পুলিশ স্টেশন, ফাঁসি দেওয়া পুলিশ স্টেশন বা থানা থেকে রিসিভ দ্য বডিজ, কী করেছে? মরদেহগুলো গ্রহণ করেছে। এখন এই যে পুলিশ স্টেশন, সেটা কোথাকার পুলিশ স্টেশন সেটাকে মডিফাই করার জন্য আবার প্রিপোজিশনাল ফ্রেজ এনেছে, যে অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার, ভারতের। তারপরে এই যে রিসিভ গ্রহণ করেছে, কখন গ্রহণ করেছে সেটা আবার বলছে যে দিস ইভিনিং, আজ সন্ধ্যায়। সো এখানে একটু সূক্ষ্ম বিষয়, সেটা হচ্ছে যে এই যে দিস ইভিনিং, আজ সন্ধ্যায়, আমরা জানি যে এই যে দিনের যে নাম সময়সূচক শব্দ, ঠিক আছে, এই সময়সূচক শব্দের পূর্বে কিন্তু অ্যাট প্রিপোজিশনাল ফ্রেজ এবং ইন প্রিপোজিশনাল ফ্রেজ আসে, কিন্তু কিছু কিছু সময় আছে যে সময়গুলোতে এই প্রিপোজিশনাল ফ্রেজগুলো ব্যবহার করা হয় না। তার মধ্যে একটা হচ্ছে যে এই সময়সূচক শব্দ, যেমন ইভিনিং, মর্নিং, নুন, আফটারনুন, নাইট। ঠিক আছে, এই সময়গুলোর এই শব্দগুলোর শুরুতে যদি দিস, দ্যাট, নেক্সট, লাস্ট, ঠিক আছে, দিস, দ্যাট, নেক্সট, লাস্ট, ইচ, এভরি, অ্যানি, সাম, ইচ, এভরি, অ্যানি, সাম, ঠিক আছে, এই 8টি শব্দ থাকে, এবং পাশাপাশি এই শব্দগুলোর পূর্বে যদি কোনো বারের নাম থাকে, যেমন যদি এরকম থাকতো ইভিনিং, ওয়েডনেসডে ইভিনিং, ঠিক আছে, এরকম থাকতো, তাহলেও এই সেখানে প্রিপোজিশনাল ফ্রেজ আসবে না। মানে দিনের নামসূচক, সময়সূচক শব্দ, এই সময়সূচক শব্দের পূর্বে যদি দিস, দ্যাট, নেক্সট, লাস্ট, ইচ, এভরি, সাম, অ্যানি এবং কোনো বারের নাম থাকে, তাহলে সেখানে প্রিপোজিশনাল ফ্রেজ আসে না। তবে প্রিপোজিশনের যে অর্থ, সে অর্থটা থাকে। তাহলে কি হলো? দিস ইভিনিং আক্ষরিক অর্থ হচ্ছে আজ সন্ধ্যা বা এই সন্ধ্যা। ঠিক আছে, এই সন্ধ্যা আক্ষরিক অর্থ, কিন্তু এখানে যেহেতু দিস আছে, এ কারণে অর্থ হবে যে আজ সন্ধ্যায়। ঠিক আছে, আজ সন্ধ্যায়, ওই যে প্রিপোজিশনটা উজ্জ্বল রয়েছে, এই কারণে আমরা বলবো যে আজ সন্ধ্যায়। তাহলে কি হলো? পুলিশ, তেঁতুলিয়া পুলিশ, এটা হচ্ছে সাবজেক্ট, রিসিভড, ভার্ব, গ্রহণ করেছে, কি গ্রহণ করেছে? অবজেক্ট, দ্য বডিজ, মরদেহ গ্রহণ করেছে। কোথা থেকে গ্রহণ করেছে? ফ্রম দ্য ফাঁসি দেওয়া পুলিশ স্টেশন, ফাঁসি দেওয়া পুলিশ স্টেশন, ফ্রম দ্য, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা রিসিভ ভার্বকে মডিফাই করছে। কারণ ভার্বকে যদি প্রশ্ন করি যে কোথা থেকে গ্রহণ করেছে, উত্তর দিচ্ছে যে ফ্রম দ্য ফাঁসি দেওয়া পুলিশ স্টেশন। আবার অফ ইন্ডিয়া, এটা প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা ফাঁসি দেওয়া পুলিশ স্টেশনকে মডিফাই করছে, যে পুলিশ স্টেশন সেটা কোথাকার? সেটা হচ্ছে অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার। তাহলে দিস ইভিনিং, আজ সন্ধ্যা, এটা আবার এই প্রিপোজিশনাল ফ্রেজ ধরা হয়, কারণ এর যেহেতু একটা প্রিপোজিশন ছিল শুরুতে, আবার অনেকেই অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলে থাকেন। ঠিক আছে, সো আমরা প্রিপোজিশনাল ফ্রেজ দিলাম যে আজ সন্ধ্যায়, যেটা রিসিভ ভার্বকে মডিফাই করছে। কারণ ভার্বকে যদি প্রশ্ন করি যে কখন গ্রহণ করেছে, উত্তর দিচ্ছে যে আজ সন্ধ্যায়। ঠিক আছে, তারপরের যে অংশ সেটা হচ্ছে যে অফিসার ইনচার্জ, একটা কম্পাউন্ড অবজেক্টিভ তৈরি করা হয়েছে, অফিসার ইনচার্জ মানে হাইফেন দিয়ে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করা হয়েছে, যার অর্থ হচ্ছে যে ভারপ্রাপ্ত, অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত, যেটাকে সংক্ষেপে ওসিও বলা হয়। ঠিক আছে, সো অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত, কিসের ভারপ্রাপ্ত? সেটাকে মডিফাই করার জন্য আবার অফ প্রিপোজিশনাল ফ্রেজ আনা হচ্ছে, যে অফ তেঁতুলিয়া মডেল পুলিশ স্টেশন, তেঁতুলিয়া মডেল থানা। ঠিক আছে, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ঠিক আছে, অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি হচ্ছে সুজয় কুমার রয়।
এই পুরো অংশটুকুকে হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে সেইড বলেছে, তিনি বলেছে। এখন দেখুন এই যে অফিসার ইনচার্জ থেকে শুরু করে এই যে পুলিশ স্টেশন, এই অংশটি হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট, ঠিক আছে, মেইন সাবজেক্ট। এই মেইন সাবজেক্টের আবার যে হেডওয়ার্ড, পুরো যে ফ্রেজটা, ঠিক আছে, পুরো ফ্রেজের হেডওয়ার্ডটা হচ্ছে আবার অফিসার ইনচার্জ। এখানে যে সেট বলেছে, কে বলেছে? অফিসার ইনচার্জ, ভারপ্রাপ্ত কর্মকর্তা। এখন ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি কোথাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেটাকে নির্দেশ করছে অফ তেঁতুলিয়া মডেল পুলিশ স্টেশন, তেঁতুলিয়া মডেল থানা। আবার তিনি হচ্ছে যে সুজয় কুমার রয়, এই যে অংশটুকু সুজয় কুমার রয়, এটা হচ্ছে অ্যাপোজিটিভ ফ্রেজ, যেটা এই অফিসার ইনচার্জকে মডিফাই করছে। আপনারা জানেন যে একটা অ্যাপোজিটিভ ফ্রেজ একটা নাউনের পরে এসে মডিফাই করে। তবে এখানে গ্রামারিয়ানদের মধ্যে একটা মতানৈক্য রয়েছে, সেটা হচ্ছে যে কেউ বলেন যে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে, এই ধরনের ফ্রেজের ক্ষেত্রে, মানে যে ক্ষেত্রে নাম দিয়ে পজিটিভ আসে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কেউ বলেন যে প্রথম যে অংশ সেটা হচ্ছে মেন পার্ট বা মেন সাবজেক্ট, দ্বিতীয় পার্টটা হচ্ছে অ্যাপোজিটিভ। আবার কেউ বলেন যে না, দ্বিতীয় পার্টে যে নাম, এই নামটা হচ্ছে মেন সাবজেক্ট, প্রথম পার্টটা হচ্ছে অ্যাপোজিটিভ। কারণ যারা বলেন যে দ্বিতীয় পার্টটা হচ্ছে অ্যাপোজিটিভ, তারা দ্বিতীয় পার্টটা হচ্ছে মেন সাবজেক্ট, তারা বলেন যে প্রথম অংশটা হচ্ছে অ্যাপোজিটিভ, যেটা প্রি মডিফায়ার, মানে একটা নাউনকে অ্যাপোজিটিভ, যে অ্যাপোজিটিভটা প্রি মডিফায়ার হয়ে নাউনকে মডিফাই করতে পারে, ঠিক আছে, এরা তারা বলেন। আবার কেউ বলেন যে না, অ্যাপোজিটিভ মূলত নাউনের পরে আসে, নাউনের পরে এসে ওই নাউনকে মডিফাই করে, তারা বলেন যে না, ফার্স্টটা হচ্ছে মেন সাবজেক্ট, দ্বিতীয় পার্টটা হচ্ছে অ্যাপোজিটিভ। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটাই বেশি গ্রহণযোগ্য, যে ফার্স্ট পার্টটা হচ্ছে মেন সাবজেক্ট, দ্বিতীয় পার্টটা হচ্ছে অ্যাপোজিটিভ, ঠিক আছে, সুজয় কুমার রয়। তাহলে অফিসার ইনচার্জ অফ তেঁতুলিয়া মডেল পুলিশ স্টেশন, এটা হচ্ছে মেন সাবজেক্ট, তিনি কী বলেছে? সেট বলেছে। সুজয় কুমার রয়, এটা হচ্ছে অ্যাপোজিটিভ, যেটা এই অফিসার ইনচার্জ তার নতুন একটা পরিচয় তুলে ধরছে যে তিনি হচ্ছে সুজয় কুমার রয়, তার নাম, তিনি কী বলেছে? সেট বলেছে। আর আপনারা জানেন যে অ্যাপোজিটিভ ফ্রেজের আগে পরে কিন্তু একটা কমা ব্যবহার করে, এখানে একটা কমা থাকার কথা ছিল, কিন্তু যখন এই অ্যাপোজিটিভ ফ্রেজের তথ্যটা বা ইনফরমেশনটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়, এসেনশিয়াল হয়, সেক্ষেত্রে কমা ব্যবহার করা হয় না। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজয় কুমার রায় জানান, তেঁতুলিয়া পুলিশ আজ সন্ধ্যায় ভারতের ফাঁসি দেওয়া থানা থেকে লাশগুলো নিয়ে এসেছে। তারপরে যে আমাদের সেন্টেন্স, সেটা হচ্ছে যে বিজিবি অ্যান্ড বিএসএফ অফিশিয়ালস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স অফ দ্য টু ডিসিজড ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য টাইম। লেটার পুলিশ হ্যান্ডেড ওভার দ্য বডিজ টু দ্য ফ্যামিলিজ, said the officer, adding that the process of burying the body is going on at night. সো খেয়াল করুন, এখানে বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, অ্যান্ড বিএসএফ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, ঠিক আছে, তাদের কি অফিশিয়ালস মানে কর্মকর্তা, একত্রে বলা হচ্ছে যে বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ অ্যান্ড বিএসএফ অফিশিয়ালস, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর যে কর্মকর্তা, তারা আরও কারা? অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, এবং পরিবারের সদস্য। এই পরিবারের সদস্য, কার পরিবারের সদস্য সেটাকে মডিফাই করার জন্য আবার অফ প্রিপোজিশনাল ফ্রেজ আনা হয়েছে, যে অফ দ্য টু ডিসিজড, এই দুই মৃত। এখানে ডিসিজ শব্দের অর্থ হচ্ছে যে মৃত, ঠিক আছে, ডিসিজ মরে যাওয়া, ডিসিজড যদি পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তাহলে মৃত, মরে গেছে এমন। তাহলে দ্য টু ডিসিজড, দুই মৃত বা উভয় মৃতর পরিবার সদস্য, ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সদস্য, অ্যান্ড বিজিবি অ্যান্ড বিএসএফ অফিশিয়ালস, এই সমস্ত ব্যক্তিরা কী করেছিল? উইয়ার প্রেজেন্ট, উপস্থিত ছিল। তাহলে দেখুন এই যে উইয়ার, এই ভার্বটা, এই ভার্বের সাবজেক্টটা কিন্তু এই বিজিবি থেকে শুরু করে এই পুরো ডিসিজ পর্যন্ত, মানে কে উপস্থিত ছিল? বিজিবি ছিল, বিএসএফ অফিশিয়াল ছিল, এবং ফ্যামিলি মেম্বার্স ছিল। ফ্যামিলি মেম্বার্স কাদের? অফ দ্য টু ডিসিজড, এই উভয় মৃতর। তারা কী ছিল? ওয়ার প্রেজেন্ট, উপস্থিত ছিল। কোথায় উপস্থিত ছিল? অ্যাট দ্য টাইম, উক্ত সময়, ওই সময় উপস্থিত ছিল, মানে হস্তান্তরের সময়। তারপর বলা হচ্ছে লেটার। এখন এই যে লেটার শব্দটি কিন্তু এখানে অ্যাডভার্ব, কেউ বলেন এটা কানেক্টর, কেউ বলেন এটা অ্যাডভার্ব, ঠিক আছে। কানেক্টর নতুন একটা শব্দকে, নতুন একটা সেন্টেন্স বা ক্লজকে যুক্ত করছে। আবার কেউ বলেন যে অ্যাডভার্ব, যে অ্যাডভার্বটা পরবর্তী পুরো ক্লজকে বা পুরো সেন্টেন্সকে মডিফাই করছে। বলা হচ্ছে লেটার, পরবর্তীতে কী হয়েছে? পুলিশ হ্যান্ডেড ওভার, পুলিশ হস্তান্তর করেছে, কি হস্তান্তর করেছে? দ্য বডিজ, এই মরদেহ, কার নিকট মরদেহ হস্তান্তর করেছে? টু দ্য ফ্যামিলিজ, পরিবারের নিকট।
এখন দেখুন হ্যান্ড ওভারের সাথে যখন আপনি কারো নিকট হস্তান্তর করবেন সেক্ষেত্রে টু ব্যবহার হবে। যেমন আমি যদি বলি আমার মোবাইলটি তোমার নিকট হস্তান্তর করলাম, তাহলে হবে আই হ্যান্ডেড ওভার মাই ফোন, আই হ্যান্ডেড ওভার মাই ফোন টু ইউ, আমি আমার ফোন তোমার নিকট হস্তান্তর করলাম। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী অংশ যে সেইড দ্য অফিসার কী করেছে, এই উক্ত কর্মকর্তা মানে ওই যে ওসি বললাম সুজয় কুমার রায়, তিনি কী করেছেন বলেছেন। এখন দেখুন এখানে কিন্তু যারা একটু বিগিনার রয়েছেন তারা কিন্তু বুঝবেন না, সেটা হচ্ছে যে সেইড বলেছে, কে বলেছে, দ্য অফিসার। এখানে এই দ্য অফিসার হচ্ছে সাবজেক্ট। এখন আমরা জানি যে একটা বেসিক স্ট্রাকচার সেটা হচ্ছে যে সাবজেক্ট বাক্যের সবার শুরুতে থাকবে, ভার্বের আগে থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে। কিন্তু এখানে সম্পূর্ণ উল্টো রয়েছে, কারণ এই যে বিজিবি থেকে শুরু করে এই যে ফ্যামিলিজ পর্যন্ত এই যে পুরো তথ্যটা বা পুরো বিষয়টা এটা কে বলেছে, দ্য সেইড দ্য অফিসার, অফিসার বলেছে। তাহলে এই বিষয়গুলো যেহেতু বলা হয়েছে এই বিষয়গুলো অবজেক্ট এবং দ্য অফিসার সেইড ইনি বলেছেন, ইনি হচ্ছে সাবজেক্ট। তাহলে এরকম হওয়ার কথা ছিল যে দ্য অফিসার সেইড বিজিবি অ্যান্ড বিএসএফ অফিসার্স, এরকম হওয়ার কথা ছিল। কিন্তু পত্রিকার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করা হয়, সেটা হচ্ছে যে বিষয়টি বা যে তথ্যটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সে তথ্যটি বাক্যের সবার আগে দেওয়া হয়, সেটা হোক সাবজেক্ট সেটা হোক অবজেক্ট। এখানে বিজিবি থেকে শুরু করে ফ্যামিলিজ পর্যন্ত এটা হচ্ছে অবজেক্ট, কারণ এই কথাগুলো বলেছে, অফিসার বলেছে। কিন্তু এই বিষয়টা, এই কথাটাই হচ্ছে এই নিউজের গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা আগে দেওয়া হয়েছে এবং এর স্থান এই অফিসার ছিল। অফিসারের স্থানটা যেহেতু এই অংশটা গ্রহণ করেছে, এই কারণে এর স্থানটা অফিসার নিয়েছে। মানে সাবজেক্টের স্থানে অবজেক্ট চলে গেছে, অবজেক্টের স্থানে সাবজেক্ট চলে এসেছে, ভার্বের জায়গায় রয়েছে সেইড বলেছে, ঠিক আছে। এখন এর মধ্যে আরেকটা এক্সেপশন রয়েছে, সেটা হচ্ছে যে কখনো কখনো এরকম থাকে যে এরকম এই যে ক্লজটা প্রথমে থাকে, সেন্টেন্সটা থাকে, তারপর থাকে যে দ্য অফিসার সেইড, এরকম থাকে। এরকম কখন থাকে, যখন যে সাবজেক্ট, সেই সাবজেক্টটা যখন আকার একটু বড় হয় সেক্ষেত্রে সাবজেক্টটা আগে থাকে, ভার্বটা পরে থাকে। মানে এরকম হওয়ার কথা ছিল দ্য অফিসার সেইড, এরকম হতো। কিন্তু দ্য অফিসার এটা যেহেতু ছোটো, এই কারণেই সেইড আগে এনেছে, অফিসার পরে এনেছে, সেইড দ্য অফিসার, অফিসার বলেছে। তারপরের অংশ হচ্ছে অ্যাডিং দ্যাট। এখানে খেয়াল করুন এই যে অ্যাডিং দ্যাট, এটা মূলত এরকম ছিল যে অ্যান্ড হি অ্যাডেড, মানে যখন আপনি একটা কথা বলেছেন, কথা বলার মধ্যে মধ্যে আরেকটা কথা বললেন, এই কথাগুলো যখন কোনো সাংবাদিক বা কোনো ব্যক্তি প্রকাশ করবে, ন্যারেশন করবে, সে ন্যারেশনের গ্রামার অনুযায়ী, ঠিক আছে, বিভিন্ন গ্রামার থাকে, ঠিক আছে, ন্যারেশনের বিভিন্ন গ্রামার আছে। তার মধ্যে যখন বলবে যে হি সেইড দ্যাট এটসেট্রা এই, ঠিক আছে, তখন যদি বলতে চাই হি এগেইন সেইড দ্যাট, তিনি আরও বললেন বা তিনি আবারও বললেন, এইরকম সিচুয়েশনে হি এগেইন সেইড এটা না বলে কি ব্যবহার করা যায়, হি অ্যাডেড দ্যাট, মানে তিনি তার কথার মধ্যে আরও যুক্ত করলেন। তিনি আরও বললেন মানে কি, তিনি তার কথার মধ্যে আরও যুক্ত করলেন, এরকম বলা হয় হি অ্যাডেড দ্যাট, এরকম। কিন্তু এখানে হি অ্যাডেড না দিয়ে কি করা হয়েছে, এই অ্যাডিং বলা হয়েছে। তার কারণ হচ্ছে যে যারা ইংরেজি নিয়মিত চর্চা করেন তারা জানেন যে কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্সের তুলনায় এই সিম্পল সেন্টেন্সকে কিন্তু একটু স্মার্ট মনে করা হয়। যখন একটা বাক্যে কয়েকটা ক্লজের পরিবর্তে একটা ক্লজ থাকবে, বাকিগুলো ফ্রেজ থাকবে, সেটাকে স্মার্ট মনে করা হয়। এই কারণে তারা হি অ্যাডেড দ্যাট, এটা কিন্তু আরেকটা ক্লজ হয়ে গেলো বা আরেকটা সেন্টেন্স হয়ে গেলো, তারা এটা না করে কি করছে, অ্যাডিং দিয়ে ওই ক্লজকে ভেঙে একটা ফ্রেজ তৈরি করছে। এটা অ্যাবসলিউট ফ্রেজের মধ্যে পড়ে। যারা অ্যাবসলিউট ফ্রেজ সম্পর্কে জানেন তারা ভালো, যারা না জানেন আমরা অ্যাবসলিউট ফ্রেজ সম্পর্কে একটা ক্লাস তৈরি করা আছে, তারা ক্লাসটি দেখে আসতে পারেন। সো এখানে হি অ্যাডেড দ্যাট, তার পরিবর্তে বলছে অ্যাডিং দ্যাট, মানে ক্লজকে ফ্রেজ বানানো হচ্ছে, বাক্যকে ছোটো করার জন্য, সিম্পল সেন্টেন্সকে পরিবর্তন করার জন্য। সো অ্যাডিং দ্যাট, তিনি আরও বললেন, কি বললেন, কি সেটা দ্যাট দিয়ে বলা হচ্ছে যে দ্যাট, যে দ্য প্রসেস অফ বারিং, মানে কবর দেওয়ার কার্যক্রম, কি কবর দেওয়ার, দ্য বডি, এই মরদেহ কি হচ্ছে, ইজ গোয়িং অন। এখানে ইজ গোয়িং অন কিন্তু আপনারা জানেন যে চলমান রয়েছে, কিন্তু এখানে গো অনের অর্থ হচ্ছে চলমান থাকা। কিন্তু কখনো কখনো এটা আপনারা জানেন কি না যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচারের অর্থ দেয়। মানে যদি আপনি বলেন যে আই উইল ডু সামথিং, ঠিক আছে, আমি কোনো কিছু করব, আই উইল দিয়ে যদি বলেন তাহলে সেটা হবে ভবিষ্যতে আপনি নিশ্চিতভাবে কোনো কিছু করবেন। আবার যদি বলেন যে আই উড ডু সামথিং, তাহলে হবে ভবিষ্যতে আপনি করবেন কিন্তু আপনি একেবারে নিশ্চিত না। কিন্তু যদি বলেন যে আই এম গোয়িং টু ডু দ্যাট, বা আই এম টেলিং, ঠিক আছে, বা আই এম ডুইং দ্যাট, এটা কখনো কখনো ফিউচার বোঝাবে, যখন যে ফিউচার ইভেন্টটা একেবারে নিশ্চিত হবে বা খুব নিকটবর্তী হবে। নিকটবর্তী ভবিষ্যৎ বোঝানোর জন্য বা প্রকাশ করার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। কারণে বলা হচ্ছে যে এই যে ইজ গোয়িং অন মানে চলবে বা হবে। সো দ্য প্রসেস অফ বারিং দ্য বডি
এই মরদেহ কবর দেওয়ার বা দাফনের কার্যক্রম ইজ গোয়িং অন চলবে কখন? অ্যাট নাইট, রাতে চলবে। সো আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানোর মত হচ্ছে যে উক্ত অফিসার বলেন এ সময় বিজিবি ও বিএসএফ কর্মকর্তা এবং নিহত দুজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে পুলিশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে। তিনি আরও জানান রাতে লাশ দাফনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে আর্লিয়ার অন ওয়েডনেসডে নাইট 2 ইয়াং men from Bangladesh were reportedly shot and killed by the Indian Border Security Force BSF as they allegedly tried to cross into India near তেতুলিয়া উপজেলা ইন পঞ্চগড়। সো খেয়াল করুন, এখানে আমাদের প্রথমে একটা প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে শুরু হচ্ছে বাক্যটি, যে আর্লিয়ার অন ওয়েডনেসডে। এখানে খেয়াল করুন, মূল অংশটি খেয়াল করুন যে মূলত এই যে রাতে কী করা হয়েছে, দ্য ইয়ং ম্যান ফ্রম বাংলাদেশ ওয়ার রিপোর্টলি শট, মানে এই বাংলাদেশের দুই এই যুবককে কী করা হয়েছে, গুলি করা হয়েছিল এবং হত্যা করা হয়েছিল। কখন হত্যা করা হয়েছিল সেটা বলা হচ্ছে যে নাইট, রাতে। একটু আগে আমি বলেছিলাম যে এই যে দিনের সময়সূচক শব্দ, এই সময়সূচক শব্দের পূর্বে যদি কোনো বারের নাম থাকে তাহলে কিন্তু সেখানে প্রিপোজিশন থাকে না। এ কারণে এখানে মূলত ছিল যে অন ওয়েডনেসডে অ্যাট নাইট, অ্যাটটা কিন্তু ছিল, এর পূর্বে যেহেতু একটা বারের নাম এসেছে এই কারণে অ্যাটটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে কি হলো, মূল ওয়ার্ডটা হচ্ছে আমাদের বা এই পুরো ফ্রেজের হেড ওয়ার্ডটা হচ্ছে যে নাইট, রাতে। এখন রাতে, কোন রাতে সেটাকে মডিফাই করার জন্য আরেকটা প্রপার নাউন আনা হয়েছে ওয়েডনেসডে নাইট, বুধবার রাতে। এখন যেহেতু বারের নামের শুরুতে একটা অন আসে, অন প্রিপোজিশন, এই কারণে বলা হচ্ছে অন ওয়েডনেসডে নাইট, বুধবার রাতে হলো। ঠিক আছে, এখন তারপর পূর্বের অংশ যে আর্লিয়ার। এখন আর্লিয়ার শব্দটি কিন্তু একটা অ্যাডভার্ব। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আর্লিয়ার এগুলো বা আর্লিয়েস্ট এগুলো হচ্ছে যে এই অ্যাডজেক্টিভ, কিন্তু কিছু অ্যাডজেক্টিভ আছে যে অ্যাডজেক্টিভগুলো অ্যাডভার্ব হিসেবেও কাজ করে, এবং একইভাবে অ্যাডজেক্টিভ যেরকমভাবে কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন হয়, এই অ্যাডভার্বগুলোও কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন হতে পারে। যেমন একটা আর্লিয়ার, আর এরকম বেশ কিছু শব্দ রয়েছে যে আর্লিয়ার, এখানে অ্যাডভার্ব। আর আমার বেশ কিছু ক্লাসে আমি বলেছি যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভ কী করতে পারে, একটা প্রিপোজিশনাল ফ্রেজকে কিন্তু মডিফাই করতে পারে। যেমন এখানে কী হচ্ছে যে অন ওয়েডনেসডে নাইট, বুধবার রাতে। বুধবার রাতে কখন সেটাকে কিন্তু আপনি স্লাইটলি মডিফাই করছেন যে আর্লিয়ার অন ওয়েডনেসডে নাইট, মানে বুধবার রাতের আগে, মানে সন্ধ্যার দিকে, বুধবার রাতের একটু আগে, বুধবার রাতের আগে এরকম। তাহলে আর্লিয়ার এই অ্যাডভার্বটা কিন্তু এই অন প্রিপোজিশনাল ফ্রেজকে মডিফাই করলো যে বুধবার রাতের আগে। বুধবার রাতের আগে কী হয়েছে সেটা কিন্তু পরে বলা হচ্ছে 2 ইয়ং ম্যান, দুই যুবক। কোথাকার যুবক? ফ্রম বাংলাদেশের। এখানে এই যে ফ্রম বাংলাদেশ প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা এই 2 ইয়ং ম্যানকে মডিফাই করছে, যে 2 ইয়ং ম্যান, দুজন লোক। কোথাকার লোক? ফ্রম বাংলাদেশের লোক। কী করেছিল? ওয়ার শট, গুলি করা হয়েছিল, অ্যান্ড কিল্ড, হত্যা করা হয়েছিল। এখানে এই যে রিপোর্টলি শব্দটি দেখতে পাচ্ছেন, এখানে এটা কিন্তু পত্রিকার মধ্যে প্রায় দেখা যায়, এই রিপোর্টলি শব্দটি, এবং এই যে এই 4 নম্বর লাইনে দেখুন অ্যালেজলি শব্দটি, রিপোর্টেডলি এবং অ্যালেজডলি শব্দটি পত্রিকায় প্রায় দেখা যায়। এই ধরনের শব্দের অর্থ হয় কীভাবে আমি একটু বলে দিচ্ছি যে ওয়ার রিপোর্টলি শট, আক্ষরিক অর্থ কী, যে প্রতিবেদনগতভাবে কী করা হয়েছিল, গুলি করা হয়েছিল প্রতিবেদনগতভাবে। কিন্তু এই রিপোর্টেডলি এর অর্থ হচ্ছে যে এই প্রতিবেদন করা হয়েছে, প্রতিবেদন অনুসারে, জনশ্রুতিতে জানা যায়, বিভিন্নভাবে শোনা গেছে, ঠিক আছে, সংবাদ করা হয়েছে, ঠিক আছে, এরকম অর্থ। সো আপনি অর্থটা কী বলবেন? আক্ষরিক অর্থ হচ্ছে যে প্রতিবেদনগতভাবে গুলি করা হয়েছে। কিন্তু এই ধরনের সিচুয়েশনে রিপোর্টেডলি যদি থাকে বলবেন যে গুলি করা হয়েছে বলে জানা গেছে, গুলি করা হয়েছে বলে জনশ্রুতিতে জানা যায়, গুলি করা হয়েছে বলে সংবাদ করা হয়েছে, ঠিক আছে। এই ধরনের অর্থ কিন্তু এই রিপোর্টলি থেকে আসবে। মানে সাধারণত অ্যাডভার্বের অর্থ যে ভাবে এরকম অর্থ দেয়, কিন্তু এই ক্ষেত্রে যে গুলি করা হয়েছে বলে জানা গেছে, গুলি করা হয়েছে বলে জনশ্রুতিতে শোনা গেছে, গুলি করা হয়েছে বলে পাওয়া গেছে, এরকম অর্থ। তাহলে কি উই আর রিপোর্টেডলি শট, গুলি করা হয়েছে বলে জানা গেছে, অ্যান্ড কিল্ড, হত্যা করা হয়েছে বলে জানা গেছে, কাদের মাধ্যমে? বা ইন্ডিয়ান বর্ডার সিকিউরিটি ফোর্স, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে। এই যে তাদেরকে হত্যা করা হয়েছে, কেন করা হয়েছে সেটা আবার পরে বলা হচ্ছে যে অ্যাজ, কারণ। অ্যাজের কিন্তু অনেকগুলো অর্থ থাকে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং হচ্ছে যে কারণ কি? কারণ হচ্ছে দে অ্যালেজলি ট্রাইড। এখানেও দেখুন এই যে অ্যালেজলি শব্দটিও অর্থ কিন্তু ওই রকম হবে। আক্ষরিক অর্থ কি? দে ট্রাইড, চেষ্টা করেছিল, কীভাবে? অ্যালেজলি, অভিযুক্তভাবে। আক্ষরিক অর্থ তারা অভিযুক্তভাবে চেষ্টা করেছিল। কিন্তু এটার অর্থ কী হবে? যে তারা চেষ্টা করেছিল বলে অভিযোগ পাওয়া যায়, তারা চেষ্টা করেছিল বলে অভিযোগ উঠে এসেছে, অভিযোগ উঠে এসেছে যে তারা চেষ্টা করেছিল, ঠিক আছে। এই ধরনের অর্থ কিন্তু
অ্যালেজলি থেকে আসে। তাহলে কী হলো যে কারণ দে অ্যালেজলি ট্রাইড, তারা চেষ্টা করেছিল বলে অভিযোগ পাওয়া যায়। কি করতে চেষ্টা করেছিল? টু ক্রস, অতিক্রম করতে। কোথায় অতিক্রম করতে? ইনটু ইন্ডিয়া, ভারতে। তাহলে দেখুন যে ক্রস শব্দ হচ্ছে কোনো কিছু অতিক্রম করা, কিন্তু ক্রসের সাথে যখন ইনটু ব্যবহার করবেন তাহলে অর্থ হবে যে অতিক্রম করে সেই জায়গায় প্রবেশ করা। তাহলে ক্রস ইনটু ইন্ডিয়া মানে ভারতে প্রবেশ করা, মানে কোনো কিছু অতিক্রম করে ভারতে প্রবেশ করার চেষ্টা করেছিল। তাহলে যে টু ক্রস টু ইনটু ইন্ডিয়া, এটা কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ, যেটা এই ট্রাইকে মডিফাই করছে। কারণ ভার্বকে যদি প্রশ্ন করি যে কেন চেষ্টা করেছিল, উত্তর দিচ্ছে যে টু ক্রস ইনটু ইন্ডিয়া, ভারতে প্রবেশের জন্য। তারপরে অংশ যে নিয়ার তেঁতুলিয়া উপজেলা, তেঁতুলিয়া উপজেলার নিকটে। এখন এই নিয়ার তেঁতুলিয়া উপজেলা এটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা এই ইন্ডিয়াকে মডিফাই করছে। যে এই যে ভারতে প্রবেশের চেষ্টা করছিল কোন জায়গায়, মূলত সেটা হচ্ছে নিয়ার তেঁতুলিয়া উপজেলা, তেঁতুলিয়া উপজেলায়। এই তেঁতুলিয়া উপজেলা আবার কোথায়? সেটা হচ্ছে ইন পঞ্চগড়। এটাও প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা এই তেঁতুলিয়া উপজেলাকে মডিফাই করছে নাউন মডিফায়ার হয়ে। আশা করি বুঝতে পেরেছেন। সো একটু আরেকবার বলে দিচ্ছি, যদি দে অ্যালেজলি ট্রাইড, তারা চেষ্টা করেছিল বলে অভিযোগ পাওয়া যায়। কি করতে চেষ্টা করেছিল? টু ক্রস, অতিক্রম করতে। কোথায় অতিক্রম? ইনটু ইন্ডিয়া, ভারতে। কোথায়, কোন জায়গা দিয়ে? নিয়ার তেঁতুলিয়া উপজেলা, তেঁতুলিয়ার নিকটবর্তী জায়গা দিয়ে। একটু মিস্টেক হয়ে গেছে হয়তো, যে নিয়ার তেঁতুলিয়া উপজেলা এটা ইন্ডিয়ার মডিফায়ার নাও হতে পারে, ঠিক আছে। মানে এই আলাদা পার্ট, মানে ক্রস ইনটু ইন্ডিয়া, ভারতে প্রবেশের চেষ্টা করেছিল কোন জায়গা দিয়ে? নিয়ার তেঁতুলিয়া উপজেলা। এটা আলাদা প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা এই একইভাবে এই ক্রসকে মডিফাই করবে, ঠিক আছে। যে ভারতে প্রবেশের চেষ্টা করেছিল নিয়ার তেঁতুলিয়া উপজেলা, তেঁতুলিয়া উপজেলার নিকট দিয়ে ইন পঞ্চগড়ে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে এর আগে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার নিকট দিয়ে দুই যুবক ভারতে প্রবেশের চেষ্টা করেছিল বলে অভিযোগ উঠে এসেছে। ফলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের দুই যুবককে গুলি করে হত্যা করেছে বলে জানা গেছে। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে দ্য ডিসিজড ওয়ার আইডেন্টিফাইড অ্যাজ 23-year-old ইয়াসিন আলী সান অফ কেতাব আলী অ্যান্ড 24-year-old আব্দুল জলিল সান অফ ঝুনু মিয়া, বোথ রেসিডেন্টস অফ সদর উপজেলা ইন দ্য ডিস্ট্রিক্ট। সো খেয়াল করুন, দ্য ডিসিজড, এই মৃত বা এই মৃতগণ। সো এখানে একটা গ্রামার, সেটা হচ্ছে যে যখন কোনো অ্যাডজেক্টিভের পূর্বে দ্য প্রিপোজিশনাল দ্য আর্টিকেল ব্যবহার করা হয়, অ্যাডজেক্টিভের পূর্বে যখন দ্য আর্টিকেল ব্যবহার করা হয় তখন ওই অ্যাডজেক্টিভ দিয়ে একটা প্লুরাল বোঝানো হয়, বহুবচন বোঝানো হয়। যদি ডিসিজ থাকতো তাহলে মৃত, কিন্তু এখানে দ্য অ্যাড করার মাধ্যমে এটা প্লুরাল হয়ে গেছে। যেমন পুর মানে কি? গরিব। রিচ মানে ধনী। কিন্তু যদি বলেন যে দ্য পুয়ার মানে সকল গরিবরা, আবার দ্য রিচ মানে সকল ধনীরা, তেমনি দ্য ডিসিজড মানে এই মৃতরা, মানে যেহেতু পূর্বে মৃত সম্পর্কে আলোচনা করা হচ্ছে এই কারণে বলছে দ্য ডিসিজড, এই মৃতদেরকে কী করা হয়েছে? আমাদের সাবজেক্ট ভার্ব হচ্ছে ওয়ার আইডেন্টিফাইড, শনাক্ত করা হয়েছে বা চেনা গেছে, জানা গেছে। এখানে প্যাসিভ ব্যবহার করা হয়েছে। যে যদি এরকম থাকতো দ্য ডিসিজড আইডেন্টিফাইড, তাহলে হতো যে এই মৃতরা কোনো কিছুকে শনাক্ত করেছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে তাদেরকে শনাক্ত করা হয়েছে, এই কারণে প্যাসিভ করা হয়েছে। দ্য ডিসিজড ওয়ার আইডেন্টিফাইড, এই মৃতদেরকে শনাক্ত করা হয়েছে। এখন কি বলে শনাক্ত করা হয়েছে সেটা আবার প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ দিয়ে যুক্ত করা হচ্ছে। যে অ্যাজ 23-year-old ইয়াসিন আলী, 23 বছর বয়সী ইয়াসিন আলী, তিনি হচ্ছে সান অফ কেতাব আলী। এই যে সান অফ কেতাব আলী এটা অ্যাপোজিটিভ ফ্রেজ, যেটা এই ইয়াসিন আলীর মডিফায়ার। ইয়াসিন আলীর নতুন একটা তথ্য সংযোজন করছে যে 23-year-old ইয়াসিন আলী, তিনি হচ্ছে সান অফ কেতাব আলী, কেতাব আলীর ছেলে 23 বছর বয়সী ইয়াসিন আলী বলে শনাক্ত করা হয়েছে। আরও কাকে পাওয়া গেছে? অ্যান্ড 24-year-old আব্দুল জলিল, 24 বছর বয়সী আব্দুল জলিল, তিনি হচ্ছে সান অফ ঝুনুমিয়ার ছেলে। তারপরে আবার আরেকটি অ্যাপোজিটিভ ফ্রেজ আনা হয়েছে যে বোথ রেসিডেন্টস অফ সদর উপজেলা ইন দ্য ডিস্ট্রিক্ট, উভয় হচ্ছে যে জেলার, সদর উপজেলার বাসিন্দা। এখানে দেখুন অনেকের মনে এরকম আসতে পারে যে বোথ আর রেসিডেন্টস, এরকম যদি এরকম হতো তাহলে কিন্তু এটা একটা ক্লজ হয়ে যেত, কিন্তু তারা কি করছে? এখানে ক্লজ তৈরি করছে না, বরং এটা একটা অ্যাপোজিটিভ ফ্রেজ তৈরি করছে। তাহলে এটা আপনারা মনে রাখবেন যে সাধারণত একটা নাউনের পরিবর্তে একটা অ্যাপোজিটিভ ফ্রেজ আনা হয়, ঠিক আছে। কিন্তু একটা নাউনের পরিবর্তে যেমন মাল্টিপল অ্যাপোজিটিভ আনা যেতে পারে, তেমনি মাল্টিপল নাউনের জন্য একটা অ্যাপোজিটিভ আনা যেতে পারে। এখানে এই যে 23-year-old ইয়াসিন আলী এবং 24-year-old আব্দুল জলিল, এই উভয়ের জন্য একটা অ্যাপোজিটিভ আনা হয়েছে যে বোথ রেসিডেন্টস, উভয় হচ্ছে বাসিন্দা। কোথাকার বাসিন্দা? অফ সদর উপজেলা, সদর উপজেলা আবার কোথায়? সেটা হচ্ছে ইন দ্য ডিস্ট্রিক্ট, উক্ত জেলায়। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে নিহতরা হলেন জেলার সদর উপজেলার বাসিন্দা কেতাব আলীর 23 বছর বয়সী ছেলে ইয়াসিন আলী ও ঝুনু মিয়ার ছেলে 24 বছর বয়সী আব্দুল জলিল।
আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে অ্যাকর্ডিং টু লোকাল সোর্সেস দ্য ইনসিডেন্ট অকার্ড আর্লি ইন দ্য মর্নিং ইন দ্য খইঘাট এরিয়া নিয়ার দ্য বর্ডার ওয়ার দ্য ইউথস উইয়ার পারপোর্টেডলি অ্যাটেম্পটিং টু স্মাগল ক্যাটল ফ্রম ইন্ডিয়া। সো খেয়াল করুন, অ্যাকর্ডিং টু অর্থ সবাই জানেন যে অনুসারে, অনুযায়ী। সো অ্যাকর্ডিং টু অনুসারে, কি অনুসারে? লোকাল সোর্সেস, স্থানীয় সূত্র, মানে স্থানীয় লোকদের কাছে যে তথ্য পাওয়া গেছে তারাই হলেন এই সূত্র, বা এই বিষয়গুলি হচ্ছে সূত্র। মানে সোর্স বলা হয় যেখান থেকে কোনো কিছু পাওয়া যায়, সেগুলো বলা হয় সোর্স। যেহেতু স্থানীয় লোকদের কাছে তথ্যগুলো পাওয়া গেছে, এই কারণে তারাই হচ্ছে যে সোর্স। তাহলে কি হলো? লোকাল সোর্স মানে স্থানীয় সূত্র অনুসারে, অ্যাকর্ডিং টু লোকাল সোর্স, স্থানীয় সূত্র অনুসারে কি সেটা পরে বলা হচ্ছে দ্য ইনসিডেন্ট, এই ঘটনাটাই সাবজেক্ট অকার্ড ঘটেছে। কখন ঘটেছে? আর্লি ইন দ্য মর্নিং, ভোরের দিকে, সকালে ভোরের দিকে। ঠিক আছে, এখানে দেখুন, এই যে যদি এরকম আর্লিটা না থাকতো তাহলে কি হতো? ইন দ্য মর্নিং আমরা বলতাম যে সকালে। এখন সকালে কখন সেটাকে মডিফাই করার জন্য কিন্তু একটা অ্যাডভার্ব বানানো হচ্ছে আর্লি ইন দ্য মর্নিং, সকালের আগে, সকালের দিকে, অনেক সকালে, মানে এক কথায় ভোরের দিকে, অনেক ভোরে। সো আর্লি ইন দ্য মর্নিং, অনেক ভোরের দিকে দ্য ইনসিডেন্ট অকার্ড, ঘটনাটি ঘটে। কোথায় ঘটে সেটা আবার পরে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে বলা হচ্ছে ইন দ্য খইঘাট এরিয়া, খইঘাট এলাকা আবার কোথায় সেটাকে মডিফাই করার জন্য আরেকটা প্রিপোজিশনাল ফ্রেজ আনা হয়েছে যে নিয়ার দ্য বর্ডার বা সীমান্ত নিকটবর্তী বা সীমান্তবর্তী খইঘাট এলাকায় দ্য ইনসিডেন্ট অকার্ড, এই ঘটনাটি ঘটে আর্লি ইন দ্য মর্নিং, খুব ভোরের দিকে। তারপর বলা হচ্ছে ওয়্যার, যেখানে। এই যে দেখুন, এখানেও একটা রিলেটিভ অ্যাডভার্ব আনা হয়েছে ওয়্যার, যেখানে। এই ওয়্যারটা আমরা মডিফাই করছি ইন দ্য খইঘাট এরিয়া নিয়ার দ্য বর্ডার, এই খইঘাটকে মডিফাই করছে যেখানে। ওয়্যার, যেখানে কি হয়েছিল? দ্য ইউথস, এই যুবকগণ কী করছিল? উইয়ার পারপোর্টেডলি অ্যাটেম্পটিং, এখানে পারপোর্টেডলি আপাতত বাদ দেন, যে খেয়াল করুন দ্য ইউথস উইয়ার অ্যাটেম্পটিং, মানে এই যুবকরা কী করছিল? চেষ্টা করছিল। এখন পারপোর্টেডলি অর্থ হচ্ছে তথাকথিতভাবে বা অনুমান অনুসারে, এরকম। মানে এই যে তথ্যটি দেওয়া হয়েছে, তথ্যটি আসলে একেবারে প্রমাণ হয়নি, বরং লোকমুখে শোনা গেছে, এর তথ্যের মধ্যে একটু সন্দেহ আছে, একেবারে নিশ্চিত না। এই কারণে এই পারপোর্টেডলি শব্দটি যুক্ত করা হয়েছে। এর অর্থ হবে যে পূর্বে যেভাবে বললাম যে এই চেষ্টা করেছিল বলে অভিযোগ এসেছে, এরকম অর্থ হবে যে চেষ্টা করছিল বলে অনুমান করা হয়েছে, চেষ্টা করছিল বলে অনুমান করা হয়, চেষ্টা করছিল বলে ধারণা করা হয়। ঠিক আছে, বা চেষ্টা করছিল বলে শোনা যাচ্ছে, এই ধরনের অর্থ এই পারপোর্টেডলি থেকে আসবে। আক্ষরিক অর্থ যে তথাকথিতভাবে বা অনুমানগতভাবে চেষ্টা করছিল, আক্ষরিক অর্থ। কিন্তু ভাবার্থ যদি আমরা বলি, সেটা হচ্ছে যে চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে, চেষ্টা করছিল বলে অনুমান করা হচ্ছে, চেষ্টা করছিল বলে বলা হচ্ছে, শোনা যাচ্ছে, এরকম। তাহলে চেষ্টা করছিল, কি করতে চেষ্টা করছিল সেটা আবার পরে বলা হচ্ছে টু স্মাগল, মানে পাচার করতে। স্মাগল অর্থ পাচার করা, টু স্মাগল, পাচার করতে। তাহলে এই যে ইনফিনিটিভ অর্থ যারা বিগিনার তারা কিন্তু বুঝবেন না। ইনফিনিটিভ অর্থ সবসময় তে একটা অর্থ থাকবে, যে যেমন যেতে, টু গো, আসতে, টু কাম, বসতে, টু সিট। ঠিক আছে, মানে সবসময় আসতে, যেতে, খেতে, নিতে, বসতে, এই ধরনের অর্থ টু দিয়ে বলা হয়, মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু স্মাগল, এই যে চেষ্টা করছিল, কি করতে চেষ্টা করছিল? টু স্মাগল, পাচার করতে। কি পাচার করতে? এই নন ফিনিট ভার্বের অবজেক্ট হচ্ছে ক্যাটল, গরু। কোথা থেকে? ফ্রম ইন্ডিয়া, ভারত থেকে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানোর মত হচ্ছে যে স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনাটি খুব ভোরে সীমান্তবর্তী খোয়াইঘাট এলাকায় ঘটেছে, যেখানে ছেলে দুটি ভারত থেকে গরু পাচারের চেষ্টা করছিল বলে ধারণা করা হয়েছে। আমাদের সর্বশেষ বাক্য সেটা হচ্ছে যে কোটিং লোকালস, পুলিশ সেড দ্যাট বিএসএফ পার্সোনেল স্টেশনড অ্যাট দ্য ফকিরপাড়া ক্যাম্প ওপেন্ড ফায়ার ওয়েন দে অবজার্ভ দ্য ইন্ডিভিজুয়ালস কাটিং থ্রু আ বার্বড ওয়্যার ফেন্স। সো খেয়াল করুন, কোটিং লোকালস এর অর্থ হচ্ছে যে স্থানীয়দের বরাত দিয়ে বা স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে। এখন খেয়াল করুন, এই যে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম কিন্তু বাক্যে অনেক ফাংশনে কাজ করে। তার মধ্যে একটা হচ্ছে যে এইভাবে যদি থাকে, মানে বাক্যের শুরুতে কোটিং মানে এইভাবে থেকে একটা কমা, তারপরে যদি মেন বাক্য শুরু হয়, এই ক্ষেত্রে গ্রামারিয়ানরা দুটো কথা বলেন। একটা হচ্ছে যে কোনো গ্রামারিয়ান বলেন যে এই ধরনের প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজ কী করে? পরবর্তী ক্লজের সাবজেক্টকে মডিফাই করে। কারণ কীভাবে? যে পুলিশ সেড, পুলিশ যে বলল, তখন পুলিশের অবস্থাটা কি? পুলিশের অবস্থা হচ্ছে কোটিং লোকালস, স্থানীয়দের সূত্র দিয়ে পুলিশের অবস্থা। সেই হিসেবে এখানে মডিফাই করছে এই কোটিং লোকালস, এই পুলিশকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ মডিফায়ার হয়ে। ঠিক আছে, আবার কোনো গ্রামারিয়ান বলেন না, যে পুলিশ সেড বলল, পুলিশ যে বলল, কীভাবে বলল? যদি ভার্বকে প্রশ্ন করি যে কীভাবে বলল, তাহলে সেটার উত্তর পাচ্ছি যে কোটিং লোকালস, স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে। সো যাই হোক, দ্বিতীয় যে ব্যাখ্যা
মানে ভার্ব মডিফায়ার অ্যাডভার্বিয়াল ফ্রেজ সেটা আসলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। যে স্থানীয়দের সূত্র দিয়ে বা উদ্ধৃতি দিয়ে কি করেছে, পুলিশ সেট, পুলিশ বলেছে, কি বলেছে সেটা আবার দ্যাট দিয়ে বলা হচ্ছে, দ্যাট যে বিএসএফ পার্সোনেল, বিএসএফের যে কর্মীরা কি করেছে, এই যে দেখুন এই যে বিএসএফ পার্সোনেল, এটা কিন্তু নাউন ফ্রেজ, এই নাউন ফ্রেজের সাবজেক্টটা, এই নাউন ফ্রেজের ভার্বটা এসেছে এখানে, যে ওপেন ফায়ার মানে গুলি করা শুরু করে। এখন মাঝখানে যে অংশটুকু এগুলো হচ্ছে এই মডিফায়ার। কীরকম মডিফায়ার দেখুন, বিএসএফ পার্সোনেল, বিএসএফের কর্মী, তারা কোথাকার কর্মী, কীরকম কর্মী সেটা বলা হচ্ছে স্টেশন, অবস্থানরত। স্টেশন শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয় সাধারণত, ঠিক আছে। স্টেশনের অর্থ হচ্ছে যে স্থাপন, ঘাঁটি বা কোনো স্থান, ঠিক আছে, বা অবস্থান এরকম। কিন্তু স্টেশন শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে এর অর্থ হচ্ছে যে অবস্থান করা। তাহলে যখন স্টেশন অবস্থান করা এর অর্থ হবে স্টেশন, তখন এটা যদি পাস্ট পার্টিসিপল ফর্মে আসে তাহলে অর্থ হবে যে অবস্থানরত। এই দেখুন এই যে স্টেশন, এই শব্দটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা, এটা যদি এই বিএসএফ এর পূর্বে থাকতো তাহলে কিন্তু বুঝতে খুব সুবিধা হতো যে স্টেশন বিএসএফ পার্সোনেল, যে অবস্থানরত বিএসএফ এর কর্মীরা। যেমন হতে পারে যে কুকড রাইস মানে রান্না করা ভাত, আবার বলতে পারেন যে ফ্রাইড চিকেন মানে ভাজা মুরগি। তেমনি স্টেশন বিএসএফ পার্সোনেল, অবস্থানরত বিএসএফ এর কর্মীরা। কিন্তু এখানে এই স্টেশন শব্দটি যদি পূর্বে আনা হতো তাহলে হয়তো প্রি মডিফায়ার, কিন্তু তারা কি করেছে এখানে এই পার্সোনাল বিএসএফ পার্সোনালের জন্য এই স্টেশনকে পোস্ট মডিফায়ার হিসেবে এনেছে। কারণ পোস্ট মডিফায়ার করেছে, এটার সাথে আরও কিছু শব্দ যুক্ত করেছে, একটা ফ্রেজ তৈরি করেছে, এই কারণে পোস্ট মডিফায়ার এনেছে। যে বিএসএফ পার্সোনেল, বিএসএফের কর্মীরা তাদের অবস্থাকে স্টেশন অবস্থানরত, কোথায় অবস্থানরত, অ্যাট দ্য ফকিরপাড়া ক্যাম্প, ফকিরপাড়া ক্যাম্পে অবস্থানরত। এই সেই বিএসএফ কর্মীরা কী করেছে, ওপেন শুরু করেছে, কি শুরু করেছিল, ফায়ার গুলি করা, ফায়ারের অর্থ এখানে গুলি করা, ঠিক আছে। ওপেন ফায়ার গুলি করা শুরু করেছিল। এই যে কখন শুরু করেছিল সেটা আবার ক্লজ দিয়ে বলা হচ্ছে, যে অ্যাডভার্বিয়াল ক্লজ, যে ওয়েন যখন দে অবজার্ভড তারা দেখতে পেল, কি দেখতে পেল, দ্য ইন্ডিভিজুয়ালস এই লোককে, এই যে লোককে কী অবস্থায় দেখলো সেটা বলা হচ্ছে কাটিং থ্রু, কাটতে দেখতে। এখন কাট থ্রু, কাট এবং কাট থ্রু অর্থ কিন্তু দুটোর অর্থই কাটা, কিন্তু কাট মানে নর্মালি কাটা, আর কাট থ্রু অর্থ হচ্ছে যে এই কোনো জায়গায় প্রবেশের জন্য, গোপনভাবে কোনো জায়গায় প্রবেশের জন্য বা কোনো রাস্তাকে ছোট করে শর্ট করার জন্য কোনো জায়গায় কেটে ফেলাকে বলা হয় কাট থ্রু, কাট থ্রু। তাহলে এখানে এই যে কাট থ্রু ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম যেটা এই ইন্ডিভিজুয়ালসকে মডিফাই করছে, যে দি অবজার্ভ দ্য ইন্ডিভিজুয়ালস এই লোকদেরকে দেখলো, লোকদের অবস্থাটা কি অবস্থা, যে কাটিং থ্রু কাটছিল, কি কাটছিল, বার্বড ওয়্যার ফেন্স কাটা তারের বেড়া। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে যে ফকিরপাড়া ক্যাম্পে অবস্থানরত বিএসএফ কর্মীরা ছেলে দুটিকে কাঁটাতারের বেড়া কাটতে দেখে গুলি চালানো শুরু করে। সো এই ছিল আজকের অনুবাদ সেশন। যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগে। সো সকলে ভালো থাকবেন, ফি আমানিল্লাহ।